আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকের আড্ডায় একসাথে অনেকগুলো আসামিকে বা নোংরা রাতের রাজরানীদেরকে ধোলাই করার ইচ্ছা আছে। তো এত এত আসামির তালিকা যদি এখানে দিতে চাই তাহলে আবার তালিকা পরে শোনাইতে শোনাইতেই আমার ভিডিও শেষ হয়ে যাবে, আসামিদের নাম বলা শেষ হবে না। তো ভিউয়ার্স, মানে যেহেতু এক ভিডিওতে অনেকগুলো আসামিকে ধোলাই করবো, তাই ভিডিওটা খুবই দুর্দান্ত, চমৎকার ও ফাটাফাটি হতে যাচ্ছে এবং খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই সবার কাছে অনুরোধ থাকলো, সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। ইদানিং আপনারা লাইক নিয়ে খুব বেশি কৃপণতা করতেছেন, যার ফলে বেশ কিছুদিন ধরে আমার ভিডিওর রিচ এবং ইমপ্রেশন খুবই নিম্নগামী বা খুবই মানে নগণ্য বা সামান্য। এই ব্যাপারটাতে আমি খুবই মর্মাহত বা আমি হতাশ যে আমি মানে যে কঠোর পরিশ্রম করে মানে এত ব্যস্ত সময়ের মধ্যে থেকে মানে সময় বের করে কিছু অমানুষ কুলাঙ্গার রাতের রাজরানীদের নষ্টামি নোংরামির তথ্য প্রমাণগুলো ভিউয়ার্সদেরকে দিয়ে ভিউয়ার্সদেরকে সচেতন করার চেষ্টা করতেছি। আপনারা আমার মানে ভিডিওটা যেই কয়জন ভিউয়ার্সই দেখতেছেন সকলেই আমার ভিডিওতে মানে লাইক দিচ্ছেন না। তো এই ব্যাপারে আপনারা যে কেন কৃপণতা করেন, আপনাদের আলসেমি মানে কিভাবে দূর হবে আমি বুঝি না। তো মানে কি আর বলবো, ওই যে ভালো কথা ভালো লাগে না, ভালো কথা কানে যায় না, নাকি আমার তুঙ্গর পছন্দ হয় না, তাহলে কইয়া দাও। তো ভিউয়ার্স, মানে আরেকটা কথা মনে পড়লো, আপনাদের অনুরোধের উপর ভিত্তি করে আমি আগে আপনাদের সবাইকে মানে আপনাদের আগ্রহ কৌতূহলের একটা বিষয় নিয়ে একটু কথা বলে নিই। মানে গত ভিডিওতেও আমি এই বিষয়টি নিয়ে কথা বলছিলাম, আপনাদেরকে এই তথ্যগুলো দিয়েছিলাম, কিন্তু আমার গত ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাওয়ায় মানে ওই অংশটুকু কেটে দিছি। যে এখন অন্য অংশ যদি আমি কাটতে চাইতাম, ভিডিওর মধ্যে একটা হজবরল লেগে যেত, সেরা বেড়া লেগে যেত, আওলা জাওলা লেগে যেত। সেই জন্য নির্দিষ্ট একটা টপিক নিয়ে আমি যে আলোচনাটুকু করছিলাম সেখানে কমপক্ষে 7-8 মিনিট আলোচনা করছিলাম। তো ওই 7-8 মিনিটের ভিডিওটুকু কেটে দিয়ে আমি ভিডিওটা ছোট্ট আকারে, মানে ছোট্ট বলতে আধা ঘন্টার মধ্যে সীমাবদ্ধ রেখে আপলোড করে দিয়েছি। তাই এই বিষয়টা সেইখানে আলোচনা করতে পারি নাই। তো এই ভিডিওতে আবার করি, কারণ আমার গত ভিডিওতেও এই বিষয়টা জানার জন্য আমার কাছে আমার কিছু শুভাকাঙ্ক্ষীরা, আমার প্রিয় ভিউয়ার্সরা কমেন্ট করছেন। সেটা হচ্ছে এই যে গত 25শে ফেব্রুয়ারি আমার মেয়ে সারিকাকে উদ্ধার করার মামলার রায়ের তারিখ ছিল, দ্বিতীয় তারিখ ছিল। সেদিন আদালতে কি হইলো, আদালত কি রায় ঘোষণা করলো। তো মানে আমি যে কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না, বা আমি এটা আমার কর্মকে দোষ দিব না ভাগ্যকে দোষ দিব, আমি এটাও বুঝতেছি না। না উকিলকে, না জজকে, না আমার ভিউয়ার্সদেরকে, না আমার আসামিদেরকে, মানে আমার বলার কোনো ভাষা নাই। আপনারা শুধু একটু শুনেন, মানে দেখেন আমার সাথে কি হচ্ছে। আমি কিরকম একটা ফাটকা সিঙ্গির মধ্যে পড়ছি বা মাইনকা চিপায় ফাইসা গেছি। আমি তো ফাইসা গেছি, আমি তো ফাইসা গেছি মাইনকা চিপায়। মানে আগের বিষয় আর এখনকার বিষয় মানে পুরো ভিন্ন। মানে এখন খুবই একটা কঠিন মাইনকা চিপায় আমি ফেসে গেছি। সেটা কেমন দেখেন। তো গত মাসে মানে 25শে ফেব্রুয়ারির আগে মনে হয় যে গত জানুয়ারির 28 তারিখে সারিকার মামলা মানে রায়ের তারিখ ছিল। তো সেই তারিখে সেটা হয় নাই শেষ পর্যন্ত। মানে ফেব্রুয়ারির 10 তারিখ পার হয়ে যাওয়ার পরে আমি জানতে পারলাম হয়েছে যে রায়ের জন্য আবার নতুন একটা মানে তারিখ ধার্য করা হয়েছে, আর সেটা এই যে 25শে ফেব্রুয়ারি। তো 25শে ফেব্রুয়ারিতে আমি সম্পূর্ণ ধরনের প্রিপারেশন নিয়ে রাখছি, বা আগে যেরকমটা আমাকে উকিল মহুরি জানাইছে যে কিরকম হইতে পারে, যে রায়ের দিনই রায় নাও হইতে পারে, ওই তারিখটা আবার ফাঁকাও রাখতে পারে, মানে তারপরের দিন বা তারপরের দিন যে কোনো সময় হইতে পারে। তো এরকম ভাবে যে কয়টা তারিখ ঘোরা লাগে মানে আমার প্রিপারেশন ছিল আমি সেদিন সেখানে যাব এবং গেছিও। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস বা আমার দুর্ভাগ্য, সেদিনও রায়টা ঘোষণা হয় নাই। কেন হয় নাই? সেদিন
বিচারক, মহামান্য বিচারক বা মহামান্য আদালত বা মহামান্য জজ সাহেব আদালতে অনুপস্থিত ছিলেন। তো উনি ছুটি কাটাইছেন? না, উনি ছুটিও কাটান নেই, উনি ট্রেনিং এ গেছেন। 25শে ফেব্রুয়ারি আসার আগেই জজদের বা বিচারকদের কি একটা ট্রেনিং নাকি আছে, উনি প্রায় মাসখানেকের জন্য একটা ট্রেনিং এ গেছেন। তো এটা শুনে তো আমি হতাশ। আমি যেখানে আবারও স্বপ্ন দেখা শুরু করছি, আগে থাকতে মানসিক বা আর্থিক ভাবে প্রস্তুতি নিয়ে রাখছি যে 25শে ফেব্রুয়ারিতে আমি আদালতে যাব, করব, কি হয় না হয় আমি দেখবো শুনবো, কিন্তু সকাল 10টার মধ্যে আমাকে ফোন দিয়ে বলতেছে তোমার আজকে মানে না আসলেও চলবে। এটা তো কথাই যে আজকে, আমি বললাম কেন, আমি তো আজকে আসবোই। বলতেছে বিচারক নাই আজকে, কোর্ট বসে নাই। বললাম এইটা আবার কি শোনাইলেন? বলতেছে জজ সাহেব ট্রেনিং এ গেছেন। কতদিনের জন্য? বলতেছে প্রায় 1 মাসের জন্য। তো 1 মাস কি হবে? বলতেছে ওনার পরিবর্তে কেউ আসলেও আসতে পারে, অথবা এই কোর্ট স্থগিত থাকবে। কেমনটা লাগে কোয়েনচেন দেখি। ভিউয়ার্স, বিরক্ত প্রকাশ করেও কিছু করার নাই। এখন ওই যে আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে মানে সন্তুষ্টি আদায় করা ছাড়া, শুকরিয়া আদায় করা ছাড়া মানে কোনো করতে গেলেও বিপদ, বা এটা করাটা উচিত না। যে আল্লাহ তাআলা যা করেন তা নাকি বান্দার ভালোর জন্য করেন। এখন কোন বান্দার ভালোর জন্য করছেন এটা আল্লাহ তাআলা ভালো বলতে পারবেন। এখানে তো দুইটা পক্ষের ভালো মন্দ জড়িয়ে আছে, তাই না? তবে আমি এটাই বিশ্বাস করতে চাই, বা এটুকু আল্লাহ তাআলার প্রতি এখনো মানে সন্তুষ্টি রেখে শুকরিয়া আদায় করে বলি যে আল্লাহ আপনি দেরি করেন, প্রয়োজনে আরো করেন। মানে আমার মেয়েটাকে সবসময় হেফাজতে রাখেন। আমার মেয়েটা যত দিন যাচ্ছে সোজা কথা ততটাই মধ্যে মানে এটা অনেক ঝুঁকির মধ্যে, বিপদের মধ্যে পড়ে যাচ্ছে। আপনি মানে আমার মেয়েটাকে ওই নরক থেকে উদ্ধার করেন, এটাই আল্লাহ আপনার কাছে আমার মন থেকে চাওয়া, একজন বাবা তার সন্তানের প্রতি দোয়া। তো ভিউয়ার্স, এখন যেহেতু মানে 25 তারিখে এরকম একটা সংবাদ শুনলাম যে 25 তারিখের পর মানে আরো মাসখানেক, তো 2 তারিখ থেকে রোজা শুরু হইলো আমাদের বাংলাদেশে। এখন আগামী 1 মাসের মধ্যে মানে 25 তারিখ থেকে 1 মাস, তাহলে 25শে মার্চ, ঠিক আছে? আমার তারিখগুলো দেখা যেত যে 15 দিন 20 দিন বা 1 মাসের মধ্যে, সর্বোচ্চ 1 মাসের মধ্যে একটা তারিখ পরে 21-22 দিন পরে পরেও তারিখ পড়ছে, শেষের দিকে এসে সপ্তাহে সপ্তাহেও তারিখ পড়ছে। তো এখন যদি 1 মাসের মধ্যে আবার কোনো একটা তারিখ পড়ে তাহলে হয়তোবা হইতে পারে ঈদের আগে এখন নতুন করে কোনো রায় যদি হয় তাহলে হয়তোবা আল্লাহ চাহেন তো আমি সারিকাকে হয় দেখতে যেতে পারবো, অথবা আমার কাছে ফিরিয়েও নিয়ে আসতে পারবো। আল্লাহ এখন মহামান্য বিচারকের মাধ্যমে যে রায় ঘোষণা করেন মানে সেটাই মানে বাস্তবায়ন হবে হয়তো। তো আপনারা আবার দোয়া করতে থাকেন, আর কিছু করার নেই। তো আমি শুধু ফোনে মানে উকিলের সাথে এবং মোহরির সাথে দুইজনের সাথে করলাম। তখন মোহরির সাথে কথা হইলো শেষ পর্যায়ে। তো মোহরিরকে বললাম যে ভাই আমার সাথে এটা কি হইতেছে, আমি কি এখন মানে আপিল, আমার বিরুদ্ধে যদি মামলার রায় যেত আমি তো একটা আপিল করতাম অবশ্যই, মানে হাইকোর্টে মানে করতাম যে আমার রায় পছন্দ হয় নাই বা মানে এই রায় আমি সন্তুষ্ট না, এই সেই। তো এখন তো আমি আপিল করারও সুযোগ পাচ্ছি না, এই যে বিলম্ব হচ্ছে হচ্ছে। মানে মেজাজ দেখিয়ে বললাম যে আমার সাথে যা হচ্ছে আমার তো মন চাইতেছে এখন আমি আদালতের বিরুদ্ধে গিয়ে আপিল করি বা মামলা করি আরেকটা উচ্চ আদালতে, যে রায়ের তারিখ ঘোষণা হয়েছে, সব আর্গুমেন্ট শেষ হয়ে গেছে, যুক্তিতর্ক শেষ, এখনো কেন আমার রায় ঘোষণা দেওয়া হচ্ছে না, এই রায় কেন বিলম্বিত হচ্ছে, এখন আমি আদালতের বিরুদ্ধে বা বিচারকের বিরুদ্ধে গিয়ে কি মামলা করবো নাকি, এরকম একটা মানে আমার নিজের যে হতাশা থেকে যে কথাগুলো আসছে। তো সে আবার একটু হেসে দিলে বলতেছে তুমি তো দেখি পুরা পাগল হয়ে গেছো, মানে অধৈর্য হয়ে গেছো, মাত্র তো তোমার 2টা তারিখ গেল, এরকম মামলা আছে এই কোর্টেই যে 17টা তারিখ ঘুরছে, আর 17টা তারিখের সময়কাল হচ্ছে 2.5 বছরের চাইতে দীর্ঘ সময়। তখন মানে আমাকে ওই যে সান্ত্বনা দিচ্ছে মোশাররফ করিমের আর জামিল রহমান না জামিল হোসেনের নাটক আছে না একটা,
যে আমাকে সান্ত্বনা দাও, আমার 2 বছরের প্রেম আমাকে কিছু না বলে আমার সাথে বের কাপ করেছে। তখন মোশাররফ করিম সান্ত্বনা আনতে গেছিল। তখন ওই যে মিথিলা, আমাদের মানে আমার চাচাতো বোন সম্পর্কের ওই নায়িকা যে চরিত্র, সে কিন্তু আমার এমনিতে চাচাতো বোন, আমার আব্বা আপন খালাতো ভাইয়ের মেয়ে সে, ঠিক আছে। তো মিথিলা তাকে সান্ত্বনা দিছিল, চোখের মধ্যে হাসি মানে হাসি পায় যে ভাই আপনার ভাইয়ের সাথে তো আমার 2 বছরের প্রেম, কিন্তু যার লগে আমার বিয়ে হইতেছে তার লগে আমার 7 বছরের প্রেম। তো এখানে অনেক বড় একটা সান্ত্বনা আছে না। মোশাররফ করিম তার ভাইকে সান্ত্বনা দিতে পারছে, ভাই তুই বুঝতে পারছস তো যে তোর প্রেমিকা যারে বিয়ে করতেছে তার লগে তার 7 বছরের প্রেম, তুই তো 2 বছরের প্রেমিক। ওই সেই। তো আমাকে ওইরকম মৌরি উকিল সান্ত্বনা দিছে যে তোমার তো মাত্র 2টা তারিখ গেছে, এরকমও ইয়ে আছে, মামলা আছে যেখানে 17টা তারিখ গেছে। তো তখন আমি আবার কিভাবে কি আপিল করবো বা আবার নতুন করে মামলা করবো বা ইয়ে করবো বলেন। তো ধৈর্য ধারণ করা ছাড়া আমার হাতে এখন আর কিচ্ছু নাই। এই জন্য আমি আপনাদেরকে কিচ্ছু বলতে পারতেছি না, বলার মতন ভাষা জানা থাকতে হবে। তো আমার নিজের কাছে কেমন লাগে আপনাদেরকে আমি কি বুঝবো, আমি নিজেই যে জিনিসটা বুঝতে বা মানতে রাজি না, আপনারা কেন সেই জিনিসটা মানবেন বা বুঝবেন সেটাই বলেন। তো এখন শুধু এইটুকুই যে দোয়া নাকি মানুষের তকদির বা ভাগ্য পরিবর্তন করতে পারে, কর্ম মানুষের হয়তো বা পরিবর্তন করে, মানুষের আমল পরিবর্তন করে, মানে কর্মের দ্বারা বা আমলের দ্বারা মানুষের রিজিক নির্ধারিত হয় বা আয়ু বাড়ে করে, যে আয়ু এবং সম্ভবত ভাগ্য মানুষের দোয়া দ্বারা পরিবর্তন করা যায়। তো আপনাদের দোয়াটাই আমার সবচেয়ে বড় হাতিয়ার বা সম্বল বা সম্পদ, যাই বলেন না কেন। তো একজন বাবার জন্য হোক আর একজন মানে সন্তানের জন্য, একটা মেয়ের জন্য, যে শারিকাকে যদি ভালোবাসেন, শারিকার ভালোর জন্য আপনার মনে প্রাণে দোয়া করেন। আর এখন রোজার মাস, পবিত্র একটা মাস, মানে বছরের সবচাইতে উত্তম একটা মাস। তো এই দিনে একটা নেকি করলে 70টা সওয়াব পাওয়া যায়। তো আপনারা যদি এখন বেশি বেশি করে দোয়া করেন, এখন দোয়াটাও হয়তো বা আরো বেশি বেশি করে কবুল হবে। তো আপনারা যারা আমাকে এবং আমার সন্তানকে ভালোবাসেন তারা মনে প্রাণে আমাদের জন্য একটু দোয়া করেন। আল্লাহ তাআলা যেন আমাদের আর পরীক্ষা না নেন। আমি না অনেক অধৈর্য হয়ে যাচ্ছি, ঠিক আছে। আমি অনেক মানে আগে চেয়ে অনেকটা মানে মানসিকভাবে দুর্বল হয়ে যাচ্ছি, আমার স্মরণশক্তি অনেকটা কমে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে, আমি কথাগুলো বলতেছি মাথা তীব্র ব্যথা করতেছে। আচ্ছা, অনেকক্ষণ সময় চলে গেল। এখন দেখেন এই যে এক একটা আসামিকে যদি আমি 5 মিনিট করে ধুলাই করি, তাহলে তো 5টা আসামিকে ধুলাই করতে করতে 25 মিনিট সময় দরকার আছে, কিন্তু 5 মিনিটে একটা আসামিকে ধুলাই করা সম্ভব? এখন জানি না বাকি সময় আমি কয়টা আসামিকে ধুলাই করতে পারবো। তো আশা করি আপনাদের মানে শারিকার বিষয়ে যে আগ্রহ কৌতূহল ছিল এটা আমি আপাতত দূর করতে পারছি। তো দেখা যাক রোজার আগে কি হয়, আমি আপনাদেরকে কোনো সুসংবাদ দিতে পারি কিনা, এটা আমি আশায় থাকলাম। আর আল্লাহ তাআলার উপরে বাকিটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তো আমার ঘৃণিত লালু, মানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা, মানে গত যে 2টা ভিডিও আপলোড করছে, গতকালকে আমি কোনো ভিডিও আপলোড করি নাই, তো তার 2টা ভিডিও জমে গেছে এখন পর্যন্ত আমি যখন ভিডিওটা তৈরি করতেছি। তো গতকালকে সে ভিডিও আপলোড করছে, সেই ভিডিও থাম্বনেল মায়ের রেখে যাওয়া টাকা শাড়ি। আচ্ছা ভিউয়ার্স, ভুলের জন্য যদি ধুলাই করি এটা আপনারা করবেন যে ফকিন্নির বাচ্চা সে নাকি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সে কি পাশ করছে, প্রাথমিক বিদ্যালয় পাশ করে আইছে নাকি হইনি ধরে হইনি লাল দেয়াল টপকান্না লম্পট কুলাঙ্গার দেশি কুত্তা। কোনটা শাড়ি, মানে এখানে একটা হচ্ছে শাড়িবদ্ধ, আরেকটা হচ্ছে শাড়ি মানে গায়ে পরিধান করার শাড়ি কাপড়, এটা সেটা। এখন ফকিন্নির বাচ্চা, মূর্খের বাচ্চা, এই কুলাঙ্গার দেশি কুত্তা যে কোথায় বসিনর হবে, কোথায় মানে শাড়ি লিখতেছে, পরিধানের শাড়ি, তার মায়ের রেখে যাওয়া যে শাড়িগুলো, এই শাড়িগুলো লিখতেছে বসিনর জায়গায় ডসিনর হবে। এইটাও মানে ডাইনি মাগিনোর সাথে দেয়াল টপকে টপকে লম্পটগিরি করতে যাওয়া, এই মানে কুলাঙ্গার দেশি কুত্তা এটাও বলতে পারে না। তো এই জন্য তো করলাম না, আপনাদেরকে শুধু দেখলাম
দেখাইলাম তার শিক্ষাগত যোগ্যতার নমুনা, ঠিক আছে। শাড়ি কি করব বুঝতেছি না, মায়ের রেখে যাওয়া টাকা শাড়ি কি করব বুঝতেছি না, হ্যাঁ না, কেন্দ্রে দিচ্ছে, কান্নার একটা স্টিকার বা ইমোজি, আর টাইটেল যে মায়ের রেখে যাওয়া টাকা শাড়ি, ওই যে একই শাড়ি, হাই রে হইনি দায়ুসের বাচ্চা, মাগির দালাল, টাকা শাড়ি কি করব বুঝতেছি না, কান্না স্টিকার, মায়ের লাগানো বড়ই গাছ থেকে বড়ই পারলাম, ও মায়া মায়া গো, তার মায়ের হাতের লাগান বলে সবসময় দাঁতের বাগানের কাছে জেনে আসছি, শুনে আসছি, তাদের বাড়ির সামনে বাগানে টাগানে এখানে সেখানে যে গাছগুলো লাগানো আছে, দাঁতের বাগান খালি খাইতে, এইটা আমার আব্বা লাগিয়েছে, আমার যে বন বিভাগে চাকরি করতে চুর আব্বা ডাইসেন, এই আব্বাটা জীবদ্দশায় লাগাইছে এই যে জাম্বুরা গাছ বা বাদাম গাছ, এই যে আমড়া গাছ, আম গাছ, কলা গাছ, পেঁপে গাছ, বড়ই গাছ, এগুলো তার বাপকে লাগাইছে। এই সে এখন দেশি কুত্তা বলতে আসছে এটা তার মায়ের হাতের লাগানো গাছ। তো আচ্ছা, তার মায়ের বা বাপের একজন রইলিয়েছে, কিন্তু আরেকটা কাহিনী আছে, আপনারা সবাই আটকেতের রানী, ইবলিশের রানী, পিশাচিনী, কালনাগিনী, বাংলাদেশি ডাইনি মাগিনুরকে দেখার জন্য এক শ্রেণীর দালাল চামচারাও বিরাট আগ্রহ কৌতূহল নিয়ে অপেক্ষা করতেছেন। আবার কিছু ভিউয়ার্সরাও যে ডাইনি মাগিনুর কখন আসে, এখন তো দুইজনই আসা বাকি রয়েছে, এক হচ্ছে বন্ড বাচাল মুহুরদারি শয়তান টিটগড়ের দাঁতের বাগান, আর এক হচ্ছে ডাইনি মাগিনুর। তো ডাইনি মাগিনুর এখনো তার চেহারাটা ক্যামেরার সামনে না দেখাইলেও ভিডিওতে কিন্তু সে ঠিকই আসতেছে, প্রত্যেকটা ভিডিওতে তার যোগদান আছে, সেটা ক্যামেরার পিছনে। তো এই যে পোলাঙ্গার দেশি কুত্তা বড়ই গাছের টাইটেল থাম্বনেল দিল, ইয়ে করলো, বড়ই গাছে যখন ঝাঁকি দেয় তখন অনেক বড়ই এই কুলাঙ্গার দেশি কুত্তা এক ঝাঁকিতে গাছ থেকে ফেলে দিছে। তখন ডাইনি মাগিনুর এটা দেখে কি হয়ে গেছে, পুলকিত না কি বলবো, হতভম্ব না হতম্ব, যাই হোক আপ্লুত, এটা সেটা দিয়ে উরি কুত্তুরি বড়ই করছে, ভয়েস দিয়েছে, তার আবেগ সে আটকে রাখতেছে না, ধরে রাখতে পারে নাই, সে ক্যামেরার হাতে রেখে সে তার গলার ভয়েস সেখানে দিয়ে দিছে। তো এখন কুলাঙ্গার দেশি কুত্তা কি করবে না করবে, সে এইটা ঠিক মতো এডিট করে কেটেও দিতেছে না। আচ্ছা, এখানে কাটার কি দরকার, আমরা তো বুঝতেই লাগছি, কিন্তু এখানে কুলাঙ্গার দেশি কুত্তা চেষ্টা করছে যে ডাইনি মাগিনোরের যে গলার ভয়েসটা যে উড়ে বলে, যে কত বড় পড়লো এক ঝাঁকিতে, এরকম একটা ইয়ে করে যে সে যে এক্সপ্রেশন জানাইলো ওই কুলাঙ্গার দেশি কুত্তা, সেখানে সাউন্ডটুকু মিউট করে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। আচ্ছা, কেন এই লুকোচুরিটা কেন করতে হবে, ডাইনি মাগিনোর ক্যামেরার পিছনে আছে, এটা ভিউয়ার্সরা বুঝতে পারলে, জানতে পারলে অসুবিধা কোথায় রে কুলাঙ্গার দেশি কুত্তা, আমার পেয়ারি লালু, লালু রে, তবে আমি অনেক দিন ধরে আমার সেই মিষ্টি মধুর ডাকটা তোরে দিতেছি না, আজকে দিই, হ্যাঁ এদিকে এদিকে লালু, ওই তোর দিবি না, ফোন নির্ভূত, তোর মারা মরে গেছে, এই কারণে আরেকটা কথা কইতাম যে খাড়া জুবুরির বাচ্চা, ওইটা আজকে বললাম না, ঠিক আছে, আমি কিন্তু কইছি না, জাস্ট বুঝাইছি যে তোরে কইবার মনে চাইছি যে তুই একটা খাড়া জুবুরির বাচ্চা, কিন্তু তুই আদতেই হেডা কইছি না কিন্তু, ঠিক আছে। তো ওই ফটকামি ফাতরামি, তোর মা মারা গেছে, এখনো কি বলবো, আজকে কত তারিখ, তুই ইয়েটা করছিস, তুই এটা গতকালকে করছিস, গতকালকে 5 তারিখ গেছে, ঠিক আছে, তো আজকে 6 তারিখ, 5 তারিখ ওই দিক দিয়ে 12 দিন, দিক দিয়ে 5 দিন, 17 দিনের মাথায়, 17 দিন কোথায়, 13-14 দিনের মাথাতেই তো তোর সুখ পালন করার যে অভিনয়টা তুই করে গেছিস সেটা শেষ। তোর মুখের মধ্যে তোর ছেলে মেয়েকে নিয়ে যখন ভিডিও বানাস, কি হাসি তামাশায়, তরমুজ খাবে, আমার এই যে পুচকে মেয়েটা এই যে দেখে তরমুজের জন্য, তোর হাসি যুক্ত কিছু ছবি যদি এখান দিয়ে স্ক্রিন দিয়ে শেয়ার করে দিতে পারি, দিয়ে দিব, যে তোদের মধ্যে কত আনন্দ, কত ফুর্তি, তানু মণ্ডলের মনের মধ্যে কত আনন্দ, কত ফুর্তি, তোর মনের মধ্যে কত আনন্দ ফুর্তি, ওইদিকে তো পদ্মাচলের কুলাঙ্গারা মানুষরা, ফকিন্নির বাচ্চারা, রাতের রাজারানীরা ঈদের শপিং করার জন্য
মানে ঢাস আয়া পড়ছে। আরে অন্তত পক্ষে 10টা রোজা পার হইতে দিতি, ঈদের শপিং তো কি বলবো চলে যেত না। ফকিন্নের বাচ্চারা এখনো কি বলবো, অধিকাংশ মানুষই এখনো যেহেতু মাসের 7 তারিখ আসে নাই, অনেক সরকারি বেসরকারি চাকরিজীবী, সরকারিরা হয়তো বা অনেককে পেয়ে গেছে, কিন্তু অনেক বেসরকারি বা প্রাইভেট কোম্পানিতে যারা ছোট থেকে বড় পোস্টে চাকরি করে তাদের বেতন এখনো হাতে আসে নাই। তাদের পরিবারের সদস্যরা মানে এত পড়ালেখা করে করেও হালাল রুজি রোজগার করেও মানে ঈদের কেনাকাটা করতে পারতেছে না। তোদের মতন ফকিন্নির বাচ্চারা, রাতের রাজা রানীরা ইউটিউবে নষ্টামি নোংরামি করে বেহায়াপনা নির্লজ্জতামি করে এই টাকা দিয়ে ঈদের এত আগে থাকতেই ঈদের কেনাকাটা করে ফেলতেছিস, করে ফেলার জন্য আসছিস। আবার সুখ, তোদের মনের মধ্যে কত সুখ, তোদের ময়মার জন্য, তোদের মাওইমার জন্য, বা বোনের শাশুড়ির জন্য, বা ইয়ের জন্য, এগুলো পিতলা খাতির, পিতলা ভালোবাসা অভিনয় দেখিয়ে যে ইয়েগুলো ভিডিওগুলো আপলোড করে, সোজা কথা হাজার হাজার ভিউজ, লক্ষ লক্ষ ভিউজ এখান থেকে আদায় করে টেহা গুলা আয়োজন করছিস। মানে এই টেহা দিয়া আইসাস শপিং করতে। হাই রে দেশি কুত্তা, হাই রে দাঁতের বাগান, হাই রে মাগিনোর। আর দেশি কুত্তা তুই দুইটা ভিডিও আপলোড করছিস, একটা ভিডিওর কথা কইতে কইতে আমার সময় অতিক্রম হয়ে গেছে। এর আগের দিন কি ভিডিও আপলোড করছিস? সেদিনের ভিডিওর থাম্বনেল ছিল মায়ের আলমারি খুলতেই দেখি শুধু টেহা আর টেহা, মানে টাকা আর টাকা। আর টাইটেল কি, মায়ের আলমারি খুলে দেখি শুধু টাকা আর টাকা। পাবলিক মা দুই ভাই বোনের জন্য কত টাকা রেখে গেল, পাবলিক মায়ের স্মৃতি। ওরে ফইনির ঘরের ফইনি, মানুষের বাচ্চা, কুলাঙ্গার বেশি কুত্তা, এমন একটা ভাব ধরছস মানে আলমারিটা টেহাদা ভরা, যে ব্ল্যাক মানি বা কালো টেহা, বা টেহা মানে সিন্ধুক ফেলছস, গুপ্তধন ফেলছস, যে টাকা দেখে মাথা নষ্ট, খালি টাকা আর টাকা। আর সেই টাকাগুলা কোথায় ছড়িয়ে ছিটিয়ে আছে, মানে এখানেও যে একটা কত বড় বদমাইশি, ফটকামি, চিটারি, বাটপারি, প্রতারণা বা নাটক করে গেছিস। মানে নিজেকে মধ্যবিত্ত হিসেবে দাবি করিস, ঠিক আছে, দেখাচ্ছিস এত গোছানো, সাজানো গোছানো, ভাঁজ করা একটা ওয়ার্ডরোবের ডয়ারটা টান দিয়ে বের করছিস, সব জিনিস একদম গোছানো। আচ্ছা, তোর মাই গুছিয়ে গেছে না তুই এটা ভিডিও করার আগে এইভাবে সাজিয়ে গুছিয়ে নিছিস? এটার কোনো প্রমাণ মানে আছে? হ্যাঁ, তোদের মতন চিটার, বাট্টার, ভণ্ড, প্রতারক, অমানুষ, কুলাঙ্গার, রাতের রাজা রানীদের কথা আমাদের বিশ্বাস করতে হবে? হ্যাঁ, তোর জীবনে যেখানে বিশ্বাসযোগ্য কোনো একটা কাজ বা কথা বলতে পারিস নাই, তোদের কোনো কথার কোনো ঠিক নাই, তোদের জন্মেরই ঠিক নাই, কথা ঠিক থাকবে কিভাবে? তো তুই নিজে নিজে এই জিনিসগুলো সাজিয়ে, যে আমার মা কত সাজানো গোছানো পরিপাটি ছিল, এই সেই। তোর মা যে সত্যি কথা মানে কি ছিল, আমাকে না আর বাধ্য করিস না নিজে হাত দিতে, তলের কথা কইয়া দিতে, নাহলে কিন্তু আমি নিজের আর খুব বেশি দিন মানে সংযত করে ধরে রাখতে পারবো না। মানে আমি মানে চুপ থাকতে পারবো না, আমি সব কয়ে দিলাম। মানে সীমা অতিক্রম করিস না, ঠিক আছে? তো এরকম ইয়ে করছিস। তারপরে এগুলো তো দেখাচ্ছিলি ড্রয়ারের মধ্যে থেকে কি কি বের হচ্ছে, তোর মায়ের ব্রাশটা পর্যন্ত নাকি তোর মায়ের এই ওয়ার্ডরোবের ড্রয়ারে থাকে। তো এটা তোর মায়ের মানে ডিসিপ্লিন বা পরিষ্কার পরিচ্ছন্নতা বা সাজানো গোছানো, এটা বুঝাইতে আসছিস রে ফকিন্নির বাচ্চা? হ্যাঁ, চিটারের বাচ্চা। একটা মানুষ কতটা ছোট লোক ও ফকিন্নি হইলে, এখন বলতে হয় যে খারাস হইলে তার বাথরুমে ব্রাশ থাকবে, দাঁত মাজার ব্রাশ থাকবে, আর ঘরের মধ্যে যদি কোনো বেসিন থাকে, সেটা তো তোদের বাসায় আছে, নিচতলাতেও দোতলাতেও, বেসিনের সামনে দাঁত মাজার যে জায়গাটা আছে, মানে লুকিং গ্লাস বা আয়না, মিরর যেটা থাকে, সেইখানে থাকবে ব্রাশদানির মধ্যে, অথবা বাথরুমে বেসিনের সামনে ব্রাশটা থাকবে ঝুড়িতে বা ইয়েতে। তো তোর মা সেই ব্রাশ পেস্ট এগুলো রেখে দেয় আলমারি ড্রয়ারে। তো কতটা কিপটা এবং কঞ্জুস হইলে, ছোট লোক ফকিন্নি হইলে তোর মা এটা করতে পারে, আর তুই এগুলো দেখিয়ে দেখিয়ে ভিডিও করতে পারিস। তুই একবার নিজের বিবেককে জিজ্ঞেস করতে, তুই মানে তুই কি প্রতিবন্ধী না? তুই প্রতিবন্ধী হওয়ার ভাব করিস রে ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা। তোরে দোলাই করতে করতে আমার ভিডিও লম্বা হয়ে গেছে গা, ঠিক আছে? আচ্ছা, তারপরে ওই যে মায়ের টাকা, টেহা টেহা, এত টাকা রেখে গেল ভাই বোনের জন্য,
তো সেখানে কি টাকা অনেকগুলো তোর মায়ের পার্স ব্যাগ, ভ্যানিটি ব্যাগ এগুলো দেখাচ্ছিলি। তো যতগুলো ব্যাগ দেখাচ্ছিলি ততগুলো ব্যাগের ভিতরেই তুই টেহা দেখাইছস। কোনোটার ভিতরে 700 টাকা, কোনোটার ভিতরে মানে 70 টাকা, কোনোটা 40 টাকা, কোনোটা 500, কোনোটা 200, কোনোটা 150, মানে এইরকম ভাবে তুই প্রত্যেকটা ব্যাগের মধ্যে টেহা দেখা বেড়াইছস, হুডানি কর বেড়াইছস। হাতগুড়ি মাতগুড়ি কোন আমলে 92 সালে না 93 সাল না 92 সাল তোর মা 2200 টাকা দিয়ে একটা গড়ি কিনছে, এই সেই গোল্ডেন কালার, এটা সেটা ফয়নির ঘরে ফয়নি 92 সালে 2200 টাকা গড়ি কেনার মতন মানে যোগ্যতা ক্ষমতা তোর মার ছিল না, তোর বাপেরও ছিল না। 92 সালে 2200 টাকা 2 বিঘা জায়গা কিনুন গেছে ফয়নির ঘরে ফয়নি, বুঝছস? বাটপারি সিটারি কমায় করিস, বল 22 টাকা দিয়ে কোনো গড়ি গেছিল 92 সালে তুই মানে আচ্ছা, এই যে তুই ব্যাগের থেকে টাকাগুলো বের করছিস, শেষমেশ একটা ব্যাগ থেকে বা ইয়ে থেকে দুইটা ব্যাগ থেকে টাকা গুনে ইয়ে করছিস, একটা ব্যাগে 5,000 টাকা, আরেকটা ব্যাগ থেকে 5,000 অ্যাড করে 6, 7, 8, 9, 10 এভাবে করতে করতে 17,000 টাকা দেখাইছিস। এখন কথা হচ্ছে কোনো মধ্যবিত্ত মানুষ যতগুলো ব্যাগই ব্যবহার করুক না কেন, এই যে তোরা নষ্টামি নোংরামি করার পর থেকে দাঁতের বাগান, মাগিনোর মাঝে মধ্যে এই নাজমা বেগমকে বিভিন্ন ভ্যানিটি ব্যাগ বা পার্স ব্যাগ গিফট করতো। এখন সে এক এক সময় এক একটা ব্যাগ ব্যবহার করতে পারে, বা দাঁতের বাগানের কিছু বন্ধু বান্ধবীও তার মাকে কিছু গিফট করছে ইয়ে করে। কিন্তু কথা হচ্ছে যেই ব্যাগটাই মানুষ বা একটা মহিলা ব্যবহার করুক, কোনো মধ্যবিত্ত পরিবারের কোনো মহিলা যদি সে হয়ে থাকে, তাহলে সে এভাবে ছড়িয়ে ছিটিয়ে সবগুলো ব্যাগে কখনোই টাকা রাখবে না। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, ঠিক আছে? আমার কমন সেন্স, সিক্স সেন্স বা ব্যক্তিগত অভিজ্ঞতা যেটাই বলি, যে টাকা অন্যান্য জিনিসপত্র যেরকম থাকলে যে ওই ব্যাগে পড়ে থাকুক সমস্যা নাই, ওটা নিরাপদে থাকুক বা খুঁজে নিব, কিন্তু টাকা যেই ব্যাগটা নিয়ে যেদিন বের হবে, যে এর আগে আমি কোন ব্যাগটা ব্যবহার করতাম সেই ব্যাগের পকেটে নিশ্চয়ই টাকা আছে, ওই টাকাটা এই ব্যাগে ঢোকাবো। এইভাবে যে 7-8টা ব্যাগে ছড়িয়ে ছিটিয়ে কেউ টাকা রেখে দেয় না। আর সেটা যে যারা মধ্যবিত্ত পরিবারের সদস্য, তারা যারা কি বলবো অনেক টেহার মালিক, অবৈধ টেহা, কালো টেহা, মানে হারাম টেহা, মানে বেহিসাবি টাকা, টাকার বিছানায় ঘুমায়, ধরো পকেটে একটা শার্ট একবার বললে আরেকবার পরবো না বা ইয়ে করবো না, তাদের হয়তোবা ইয়ে থাকে না যে ওই ব্যাগে যা আছে তাই থাকুক, আরেক ব্যাগে আবার এটিএম পদ্ধতিতে টাকা তুলে এমনি, তখন এই ব্যাগের মধ্যে যা বাঁচবো খরচ কইরা এই ব্যাগে ঢুকায় রাখবো। এরকম জমিদার ছিল রে তোর মা। তোর মা কি এটিএম কার্ড ব্যবহার করে করে ব্যাংক থেকে টাকা তুলতো, তারপরে মনে কর বাজার সদাই করে যে টাকাটা বাঁচতো ওই টাকাটা ওই ব্যাগগুলোতে রেখে দিত? চিটারের বাচ্চা, মানে প্রতারকের বাচ্চা, অমানুষের বাচ্চা, কুলাঙ্গার দেশি কুত্তা, এসব চিটারি কোথায় করতে আসিস? তারপর শাড়ি নিয়ে যে যেগুলো যা করছিস গতকালকের ভিডিওতে, যে শাড়িগুলো কি করব আপনারা চাচ্ছেন, এই সেই কুত্তার বাচ্চা, আমার মানে গৃহীত লালু দেশি কুত্তা, সময়ের অভাবে তোরে এই ভিডিওতে আমি আর ধুলাই করতেছি না, আজকে এখানে থেকে ছেড়ে দিচ্ছি, তোকে পরবর্তী ভিডিওতে ধুলাই করবো। তানু মন্ডল রে, তুই তো শ্বশুর বাড়ির লইয়া কি যুক্তি দেখাইছস, ওইদিকে মাল্টি ফেলাক তুই আর তোর কামলা জামাই দুইজনে মিল্লা তোর সম্পর্ক হনো টিক্কা রইছে না, এই যে একটা ধূম্র জাল তৈরি করছস, আর গোবর টুহানির বাচ্চা, ফৈনির ঘরে ফৈনি, গোবর খাদক, গইডা বানাইলাম তোরে, গইডা বানাইলাম, সাবধানে থাকিস, আইতাছি। সময়ের অভাবে আজকে তো করে কিছু কইতে পারলাম না। এক ভিডিওর মধ্যে না 2-3টা বিষয় নিয়ে কথা বলতে গেলেই ওই যে সব বিষয়ে আলোচনা করে শেষ করতে পারি না, কারণ যে শাড়ি কাকার বিষয়টা নিয়ে আলোচনা করতে গিয়ে অনেকটা সময় চলে গেছিল, সেজন্য আমার সবগুলো আসামিকে আমি মন ভরে ধোলাই করতে পারলাম না। তো ভিউয়ার্স, আমার আগামী ভিডিওতে আমি আমার মনের মানে সব খুব উজাড় করে দিয়ে, মনের মাধুরী মিশিয়ে আমার এইসব আসামিদেরকে বা জঘন্য চরিত্রের রাতের রাজরানীদেরকে কঠিন ধুলাই করে আইকলা বাস দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের সবার কাছে শুধু অনুরোধ থাকলো আমার এই কথাগুলো যাতে আরো বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যেতে পারে, তাই আপনারা সবাই
আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। তো আজকে এখান থেকেই বিদায় নিই। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমাদের সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।